গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শহরে গৃহহীনদের নতুন ঠিকানা নবজীবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আজ। কারোর ঠিকানা ফুটপাত, কারোর আবার ঠিকানা কোনো বাড়ির ধাপি। এই ছিল তাদের আশ্রয়স্থল। প্রখর রোদ কিংবা ঝড় জল বা হাড় কাঁপানো ঠান্ডা, এখানেই তাদের কাটত দিন রাত। সেই সব মানুষগুলির কথা ভেবেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে হুগলি চুঁচুড়ার পৌরসভার উদ্যোগে ইমামবাড়া সদর হাসপাতালের পাশেই গড়ে উঠেছে গৃহহীনদের আশ্রয়স্থল নবজীবন। এখানে 50 জন মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। শুধু থাকাই নয়, তাদের দুবেলা আহারেরও ব্যবস্থা রয়েছে। তার দায়িত্বে রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই নবজীবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক সীতা শুক্লা সান্যাল, পৌরপ্রধান অমিত রায়, উপ পৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি মেম্বার জয়দেব অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই প্রকল্প সম্পর্কে সিআইসি মেম্বার জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনবো। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় এবং রাজ্য উভয়ের প্রচেষ্টায় আমাদের এই নবজীবন আজকে এখানে উদ্বোধন হচ্ছে। দেখুন, আমাদের এসইউআই যেটার নাম, প্রকল্পের নাম, হ্যাঁ, যারা রাত্রে যারা খোলা আকাশের নিচে শুয়ে থাকে তাদেরকে আমরা এখানে এই আশ্রয় দিয়ে তাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করে যাতে সুস্থভাবে রাখা যায়, তারই এই প্রচেষ্টা। আজকে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে সফল হলো। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনে নেব। এটা একটা বহু প্রতীক্ষিত একটি প্রকল্প, যার মাধ্যমে একদম প্রত্যন্ত স্তরের মানুষ যারা রাস্তায় শুয়ে থাকতেন বা খাওয়া দাওয়া করতে পারতেন না, তাদের বাসস্থান এই নবজীবন তৈরি করা হয়েছে। এনএলএমের সাহায্যে হুগলি চুঁচুড়া পৌরসভা এই উদ্যোগ নিয়েছে এবং এখানে 50 জনের মতো থাকার ব্যবস্থা আছে। এনএলএম 10%-এর ব্যবস্থা করবেন, বাকিটা আমাদের উদ্যোগ নিয়ে যে এনজিওকে একটা এনএলএমেরই একজন এনজিও তারা দায়িত্ব নিয়ে থাকবেন, এটা সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন। এই উদ্যোগ চলবে। আমরা সর্বস্তরের যারা সাধারণ মানুষ অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় সাহায্য করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাদের কাছেও আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি তারা যাতে এই পথ মানুষ যারা রাস্তায় খোলা আকাশের নিচে শুয়ে থাকলেন, খেতে পেতেন না, তাদের যে আশ্রয়স্থল তৈরি হয়েছে তাদের পাশে এসে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করেন। ও আবাসিকরা কি জানাচ্ছেন শুনবো। মোটামুটি ভালো। হসপিটালে যখন আমার 15 বছর বয়স, তখন থেকে বাপ মাকে খেয়াল খারাপ। এখানে ধরুন আজকে 45 বছর হলো। কি নাম আপনার? আমার নাম অনুপ কুমার দত্ত, খারাপ নাম হলো। তুলোবড়ি ঘাট, জমিদার বাড়ি। এখানে কাজের অসুবিধে, মানে থাকা খাওয়ার অসুবিধা হচ্ছিল খুব। উনি একটা ভালো ব্যবস্থা করবে। এখানে যে থাকা খাওয়ার ব্যবস্থা। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কন্যা সন্তানকে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাবার। ঘটনাটি ঘটেছিল 2013 সালে হরিপালে। 5 মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল চন্দননগর মহকুমা আদালত। ঘটনাটি 10ই নভেম্বর 2013 সালে হরিপালের সহদেব পঞ্চায়েতের গোসাক গ্রামে বাবা তার মেয়ের গলায় ব্লেড চালিয়ে খুন করে। সেই সময় জানা যায় পিতৃত্ব নিয়ে সংশয় ছিল বাবা শেখ কালাম হোসেনের। ওই দিন সকালে শিশু কন্যাকে নিয়ে যেতে কামালকে অনেকেই দেখে শ্মশানের দিকে যেতে। পরবর্তী সময় পুলিশ শিশুটিকে উদ্ধার করে মা রেজিনার বেগমের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় মা রেজিনার অভিযোগ ছিল তার স্বামী শেখ কালাম হোসেন ভোর 4টে নাগাদ আমার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে। শ্বশুর শাশুড়ি বাধা দিলেও সেখান থেকে বেরিয়ে যায় কালাম। অভিযোগ, বাধা দিলে মেয়েকে ব্লেড দিয়ে খুন করার হুমকি দেয়। পুলিশ সূত্রে জানা যায় হরিপালেরই কৌশিক নদীর বাঁধের উপর শিশুটির গলা কাটা মৃতদেহ পাওয়া যায়।
চন্দননগর মহকুমা আদালতে প্রায় 11 বছর খুনের মামলা চলার পর বৃহস্পতিবার চন্দননগর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন। এ বিষয়ে সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী কি বলছেন শুনবো। ঘটনাটা হচ্ছে হরিপাল পিএস 226/13 সালের একটা ঘটনা। 10/11/2013-তে একটি খবর পাওয়া যায় যে একজন বাবা তার 5 মাসের মেয়েকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করেন। পরবর্তীকালে তার মা কমপ্লেন করে। সেই কেসের ট্রায়াল চলছিল আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টে। ফাস্ট ট্র্যাক কোর্ট আজকে সেই কেসের সাজা ঘোষণা করেছেন। সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড। অন্যদিকে রিগাল এডের আইনজীবী শশীরাজ সিংহ আরো কি জানাচ্ছেন শুনে নেব। কোর্টের ভার্ডিক্ট যেটা সেটা আমি ডিফাই করতে পারি না, কিন্তু একটা কথা বলি, বিং আ ডিফেন্স উইটনেস, যে কোনো আই উইটনেস নেই, কোনো চান্স উইটনেস নেই, কোনো চেন উইটনেস নেই, কোনো ডকুমেন্টারি উইটনেস নেই, কোনো ম্যাটেরিয়াল উইটনেস নেই। The investigation which has been done by the IO of the case is a totally bogus, which can be found by the certified copy of the deposition of the IO. And even then, যেটা মহামান্য আদালত দিয়েছেন সেটা মাথা পেতে স্বীকার করছি, যাবজ্জীবন দিয়েছেন, তারপর এটা হাইকোর্টে যাবে। এটা আমি লিগাল এডের লয়ার, যতটুকু খাটার কেটেছি, আমার খাটনিতে কোনো রকমের কোনো বিন্দুমাত্র ত্রুটি ছিল না, এটা আমার বিশ্বাস। কিন্তু হাইকোর্ট, এটা মহামান্য হাইকোর্টের অনেক বড় হাত, ওনারা চাইলে এটাকে বেল দিলেও দিতে পারে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। আগামী 24 ও 25শে মার্চ গোটা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক ইউনিয়ন ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক। আগামী 24 এবং 25 তারিখ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। সংগঠনের 9টি শাখা এই ধর্মঘটে সামিল হয়েছে। তাদের এই ধর্মঘটের ডাক দেওয়ার কারণ, তাদের দাবি অবিলম্বে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, সর্বস্তরে যথোপযুক্ত কর্মী নিয়োগ করতে হবে, ব্যাংক কর্মীদের উপর কর্তৃপক্ষের অন্যায় আক্রমণ বন্ধ করতে হবে, অন্যথায় এই আন্দোলন চলবে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের হুগলি জেলা শাখার পক্ষ থেকে তারকেশ্বরে মিছিল বের করা হয়। মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আগামী 24 এবং 25শে মার্চ ইউপি দ্বারা আয়োজিত এই ধর্মঘট সফল করুন এবং এখানে আমাদের কিছু ইউপির অনেক কিছু দাবি আছে। যে মেনলি যেটা দাবি সেটা হচ্ছে সর্বস্তরে অল লেভেলে আমাদের স্থায়ী রিক্রুটমেন্টের প্রয়োজনীয়তা আছে, যেখানে আমাদের অস্থায়ী কর্মীকে স্থায়ী করতে হবে এবং আউটসোর্সিং বন্ধ করতে হবে। এছাড়া আমাদের 5 days ব্যাংকিংকে ইমপ্লিমেন্ট করতে হবে। এছাড়া ডিএফএসের কর্মচারী বিরোধী যে রুলস অ্যান্ড রেগুলেশন শুরু হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া ব্যাংক কর্মচারীদের ওপর কর্তৃপক্ষের অন্যায় আক্রমণ বন্ধ করতে হবে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সাইরা মোড়ে হাইমাস্ট লাইটের সূচনা হলো গতকাল সন্ধ্যায়। দীর্ঘদিনের চাহিদা পূর্ণ হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 15 ও 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সায়রা মোড়ে একটি হাইমাস্ট লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো গতকাল সন্ধ্যায়। আলো জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, চন্দিমা ব্যানার্জি, ওয়ার্ড সভাপতি বুবাই রায়, সুধীর দে, গোপাল হালদার সহ অন্যান্যরা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ,
বিনীত শপিং সিটি, যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের ইফতার মজলিসে আমন্ত্রণ হিন্দু পুরোহিতদের। তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে তারকেশ্বরে নতুন বাসস্ট্যান্ডে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য বিরাট ইফতার মজলিসের আয়োজন করা হয়। বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ উপস্থিত ছিলেন প্রাক্তন আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, হুগলি পরিষদের শিশু নারী কর্মদক্ষা পিয়া সাঁতরা সহ সভাপতি প্রদীপ সিংহ রায়, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং 10টি পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা এবং তারকেশ্বর বিধানসভার আনুমানিক 1000 জন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, হিন্দু পুরোহিতরা এই দিনে অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। আমাদের পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার সংস্কৃতি হচ্ছে সর্বধর্মের মানুষকে নিয়ে চলা। আমি বিধায়ক হওয়ার পর আমরা তারকেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের সকল পদাধিকারী, সকল কর্মী আমরা এটা শুরু করেছি। এই মুসলিম ধর্মের সবচেয়ে বড় এই রমজান মাসকে সম্মান জানিয়ে তাদের যে সারাদিনের উপোসের পর যে ইফতার সেটা করা হয়। আজকে সেই আয়োজন আমরা সকলে মিলে করেছিলাম এবং আমরা 1500 মানুষের আয়োজন করেছিলাম। তার চেয়েও বেশি মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে। এটা আমরা গর্ববোধ করছি যে বাংলার মাটিতে যে সম্প্রীতি, সর্বধর্মের মানুষের প্রতি যে সম্মান, ধর্ম যে যার, উৎসব সবার, তাই তাতে যে মানুষ সামিল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে, মামাটি মানুষের সরকারের প্রতি আস্থা রাখছে, এটাই আজকে আমাদের কাছে গর্ব। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে এবং চন্দননগর পুর নিগমের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান 2024-25। প্রদীপ প্রজ্বলন করে চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার এবং মিষ্টির হাড়ি তুলে দেওয়া হয় চন্দননগর এবং ভদ্রেশ্বর এলাকার বিশ্ব বাংলা সম্মানের ভূষিত 20টি জগদ্ধাত্রী পুজো পারোয়ারির হাতে। একই সঙ্গে পুরস্কৃত করা হয় চন্দননগর পুর নিগম এলাকার 9টি বিভাগের চন্দননগর শ্রী সম্মানের অধিকারী 39টি জগদ্ধাত্রী। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল মন্ত্রী তথা শিল্পী ইন্দ্রনীল সেনের গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি,
ডিএসপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, আইসি চন্দননগর শুভেন্দু ব্যানার্জি, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান পলয় চক্রবর্তী, মেয়র পরিষদ সদস্য পার্থ দত্ত, শুভজিৎ সাউ, অনিমেষ ব্যানার্জি, শোভন মুখার্জি প্রমুখ অনুষ্ঠানের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেন কি বলছেন শুনবো। 2013 সালে আরেকটা গল্প আপনাদের বলি। 2013 সালে অষ্টমীর দিন আমি এবং আমাদের মন্ত্রী মেয়র ববি হাকিম, আমি তখন সবেমাত্র রাজনীতিতে এসেছি। 2012 সালের পর থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি এবং ইংলিশে একটি শব্দ আছে, অ্যাক্সিডেন্ট মেক্স অ্যান ইনসিডেন্ট। আমার কিন্তু অ্যাক্সিডেন্টালি এই রাজনীতিতে আসা এবং ইনসিডেন্টালি আসার পর আমি গান না জেনে গায়ক হয়েছি, রাজনীতি না জেনে মন্ত্রী হয়েছি। সবই আপনাদের আশীর্বাদে, সবই আপনাদের দোয়ায় এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা ওই অষ্টমীর দিন কলকাতা শহরে নবনীর বলে একটি বৃদ্ধাশ্রম আছে, সেখান থেকে ওখানকার যারা থাকেন বয়স্ক মানুষ, ওদের নিয়ে আমরা সকালে বেরোই। সকাল থেকে বেরিয়ে এসে দুপুরে বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি। দিদির ফোন করে বললো, ইন্দ্রনীল তুমি কোথায় আছো? অষ্টমীর দিন একটু বাড়িতে মাংস হচ্ছিল, আমি চিবোচ্ছিলাম, আরাম করেই খাচ্ছিলাম এবং প্ল্যান ছিল খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। বলে তুমি এখনই চলে এসো পুজোর জন্য। এটা কিন্তু আমরা সারা বছর রেখে দিয়েছি এবং আগামী দিন যদি আরও লাগে, আমি কথা দিচ্ছি আমি যতদিন আছি, যাতে এখানকার মানুষের এবং বাংলার মানুষের চন্দননগরে আসতে এবং মা জগদ্ধাত্রী পুজোর অংশগ্রহণ করতে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাব এবং আপনারা থাকলে আমার দৃঢ় বিশ্বাস যে সেটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব। এবং আপনারা জানেন যে বিশ্ব বাংলা শারদ সম্মান যেটা হয় সারা বাংলায়, এটা 2016 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার এই জগদ্ধাত্রী পুজো এসছে এবং আমি এখানে বিধায়ক হওয়ার আগেও আমি পরপর দুবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, দুবারের বেশি এইখানে উদ্বোধনে আমি এসেছি। আমি জানতামও না যে আমি কোনো এক সময় অজান্তেই আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠব। আরেকবার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এত সুন্দর একটা শহর আমাকে উপহার দেওয়ার জন্য। আমি নিজে গর্ববোধ করি। আমি এটাকে সেকেন্ড হোম বলি না, আমি বলি এটা আমার বাড়ি, এটা আমার বাড়ির জায়গা। আমার কলকাতাতে একটি বাড়ি রয়েছে এবং চন্দননগরে একটি বাড়ি রয়েছে, সেকেন্ড হোম নয়, এটাই আমার একটা বাড়ি। কলকাতাতে যেরকম একটি আমার বাড়ি রয়েছে, তখন থেকে আমার মাথায় ঘুরেছিল যে আমরা এখনো মনে আছে এই উদ্বোধনের পর আমরা হেলিকপ্টার করে যখন কলকাতা ফিরছি, তখন এখানে ছিল সুকেশ জৈন, ছিল এসপি সুকেশ জৈন ছিল, তখন কমিশনারেট হয়নি। হেলিকপ্টারে উঠতেই আমি দিদির চোখ মুখ দেখে বুঝেছি দিদি কিছু ভাবছে। আমি বললাম, দিদি কিরম লাগলো? বলে, আমার তো খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমার কিরম লাগছে? আমার দিদি একটা অভিনব অভিজ্ঞতা, এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে এবং সারা বছর ধরে যেভাবে এখানকার মানুষজন এই পুজো সম্পন্ন করছে। আর একটা মজার কথা বলি, আমি যখন প্রথমবার 2016 সালে নির্বাচিত হই, আমাকে রামবাবু মুন্না কোনো কাজের কথা যখন বলেছি, তখন বলছে হ্যাঁ এটা হবে পুজোর পর। 2-3 বার পুজোর পর বলেছে। আর ঠিক দুর্গা পুজোর আগে দিন 15-20 আগে আমি বললাম, আর তো সময় রয়েছে 15-20 দিন, আপনারা তাও বলছেন তোমরা তো আর কয়েকদিন পরে হয়ে যাবে, এই কাজটা কি 15-20 দিনের মধ্যে হয়ে যাবে? বলে না পুজোর পর হবে। তখনও বুঝতে পারিনি যে চন্দননগরের মানুষ পুজো বলতে মা জগদ্ধাত্রীর পুজোকেই বলে। এবং সেদিন থেকে আমি কলকাতা শহরের এতগুলো বিখ্যাত পুজো রয়েছে আপনারা জানবেন, জেনে রাখুন, আমি কলকাতার কোনো দুর্গা পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নই। আমি কোনো পুজোর সভাপতি নই, কোনো পুজোর সম্পাদক নই, কোনো
পুজোর কোষাধ্যক্ষ নেই, ঠিক একইভাবে আমি চন্দননগরেরও কোনো পুজোর সঙ্গে সরাসরিভাবে যুক্ত নেই। রাজনৈতিক ব্যক্তিত্বরা চিরকালই তারা যুক্ত থেকেছেন এবং আগামী দিনেও থাকবেন, তার একটা পজিটিভ দিক আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুজোটাকে নিয়ে যেখানকার মানুষ সারা বছর ধরে কাজ করছে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত, তাদেরই হওয়া উচিত সভাপতি, তাদেরই হওয়া উচিত এখানকার সেক্রেটারি, কারণ তারাই এই মাটিটাকে আমার থেকে অনেক ভালো করে চেনে। এবং এই বললাম না, এই পুজো চন্দননগরের মানুষের কাছে পুজো যে জগদ্ধাত্রী পুজো, এটা আমিও প্রথমে বুঝতে পারিনি। তা সেই গল্পে ফিরে আসি। চপার থেকে কলকাতা যাওয়ার সময় আমি দিদিকে বললাম, দিদি আমি যেমন বিশ্ব বাংলা শারদ সম্মান আমরা শুরু করি 2013। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।